সবাইকে অডিও বুক বাই শাকিলে স্বাগতম। আশা করি এই স্নিগ্ধ সুন্দর শীতের দিনে সবাই ভালো আছেন। অনেকে হয়তো ভাবছেন আজ কি হলো, এত কথা কেন। আসলে অনেক দিন ধরেই ভাবছি যারা আমার এই চ্যানেলে গল্প শোনেন তাদের সাথে একটু কথা বলি। আবার ভাবি ধুর থাক, হুদাই কথা বলে মানুষকে বিরক্ত করে লাভ নেই। তবে আজ ভাবলাম থাক, কথা বলেই ফেলি। যারা আমার এই বকবক শুনতে চান না তারা পিন কমেন্টে মূল গল্পের টাইম স্ট্যাম্প পেয়ে যাবেন। ওকে, তো যারা এখনও আমার বকবকানি শুনছেন তাদের জন্য ভালোবাসা। আমি গত কয়েকদিন ধরে দেখছি অনেকেই আমাদের অডিও গল্প নিয়মিত শুনছেন, কমেন্টও করছেন। আর এগুলো দেখলেই না আমি আসলে অনেক মোটিভেট হই। আমি ধন্যবাদ জানাতে চাই অনিন্দিতা পাল দিদিকে, নিকিতা তালুকদার দিদিকে, নবনীতা বালা দিদিকে, আর তানভীর আলম ভাই, ইমরান ভাই, আলভি ভাই এবং প্রবীল কটাল দাদাকে। আপনারা সবসময় কমেন্ট করে গল্পের পরবর্তী পার্ট শুনতে চান, সেটা আমার জন্য অনেক আনন্দের। ধন্যবাদ সবাইকে। আর যারা গল্প শুনেও কমেন্ট করেন না তাদেরকেও ধন্যবাদ গল্প শোনার জন্য। তাহলে চলুন শুরু করি পদ্মজা গল্পের ১৯তম পর্ব। কাক ডাকা ভোরে আমির হাওলাদার বাড়িতে পা রাখল। সে সবে মাত্রই ফিরেছে, মাথা তুলে দাঁড়াতে পারছে না। ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা, যে বোঝা তাকে নুইয়ে রেখেছে। যখনই সে গোপন যুদ্ধে জয়ী হল, দেখতে পেল আলোর রেখা, তখনই সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেয়াল। সুখ নামক বস্তুটি নিমেষে আড়াল হয়ে গেল। এই পৃথিবী যেন তার বিরুদ্ধে চলছে। সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয়। বিশ্বের বাতাস ছড়িয়াছে চারদিকে। পায়ের নিচের জমিন আর তাকে চায় না। শত শত অভিশাপের বুলি কানে বাজে। অভিশাপগুলোকে তো সে হেসে উড়িয়ে দিয়েছিল। তাহলে তারা জীবনে ফিরে এলো কি করে? আমির জানে না। লতিফা অন্দরমহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল। আমির লতিফাকে দেখে মাথা উঁচু করে। ঢোক গিলে ক্লান্ত স্বরে আমির জিজ্ঞেস করল, ভাত আছে? ঠান্ডা হলেও চলবে। লতিফার শরীর কেঁপে ওঠে। আমিরের এরকমভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায়। আমিরকে সে জমের মতো ভয় পায়, তাই কোনো প্রশ্ন করল না। লতিফা অস্থির হয়ে উত্তর দিল, আনতাসি, আমি আনতাসি। সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্যে গরম ভাতই জুটে। ফজরের আজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল। ভাতের পাতিল নামিয়েই আমিরকে ভাত দিয়েছে। আমির প্রথম লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করল, পদ্মজা ভালো আছে? লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না। সে সংক্ষেপে উত্তর দিল, হ, ভালা আছে। আমির গাপুস গুপুস করে ভাত খেল। সারা রাত্রি সে শীত বস্ত্র ছাড়া ছিল, ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যায়। তাই সদ্য রান্না হওয়া গরম ভাত খুব উপভোগ করে খেয়েছে। খাওয়া শেষে দ্বিতীয় তলায় উঠল। পদ্মজা কোরআন শরীফ পড়ছে। তার মধুর সুর মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো। আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে তাকাল না। আলমারি খুলে জ্যাকেট, মোজা, টুপি বের করল। পদ্মজা আর চোখে আমিরকে দেখে পড়ায় মনোযোগ দিল। আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে এসে আবারও থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দৃষ্টি রয়ে যায় পদ্মজার ঘরের সামনে। পাতাল ঘরের A1-এ রিদওয়ান শুয়েছিল। তার সাথে একজন সুন্দরী নারী। দুজনের অপ্রীতিকর অবস্থা। হঠাৎ আমিরের আগমনে রিদওয়ান চমকে যায়। তারপর হেসে রিদওয়ান আমিরকে প্রশ্ন করল, সব ঠিক আছে? আমির এক হাতে কপাল চেপে ধরল। তারপর সেই নারীর উদ্দেশ্যে আমির ধমক দিয়ে বলল, এই শালি, শরীর ঢাক। আমিরের কণ্ঠে তীব্র ঘৃণা। অশুভ সুন্দরী নারীটি দ্রুত চাদর গায়ে জড়িয়ে নিল।
রিদওয়ান অবাক হয়ে জানতে চাইল, ওরে বকতাছোস কেন? আমির একটা খাম রিদওয়ানের মুখের উপর ছুঁড়ে দিল, তারপর A2-তে চলে গেল। পদ্মজা রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হল। অচেনা হলেও বিনয়ের সাথে পদ্মজা সালাম দিল, আসসালামু আলাইকুম। জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকালেন। অবহেলার স্বরে জুলেখা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। রিনু ছিল রান্নাঘরে। পদ্মজা রিনুর দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করল, অচেনা মহিলাটি কে? রিনু ফিসফিস করে বলল, মৃদুল ভাইজানের আম্মা। পদ্মজার ঠোঁটে হাসি ফুটল। জুলেখার দিকে এক পা এগিয়ে এসে পদ্মজা বলল, দুঃখিত, চিনতে পারিনি। আপনি প্লেট ধুচ্ছেন কেন? রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। জুলেখা মুখ ফিরিয়ে নিলেন। তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। মুখের প্রতিক্রিয়াতে পদ্মজার প্রতি ছিল অবজ্ঞা, ঘৃণা। পদ্মজা মনে মনে আহত হয়। জুলেখার দৃষ্টি ক্ষত বিক্ষত করে দেওয়ার মতো। পদ্মজা জুলেখার যাওয়ার পানে চেয়ে রইল। রিনু পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়ায়। ষড়যন্ত্রের সুরে রিনু ফিসফিস করে বলল, আমার মনটা কয় এই বেডির উপরে জিনের আছড় আছে। পদ্মজা রিনুর দিকে চোখ রাঙিয়ে তাকাল। ধমক দিয়ে পদ্মজা বলল, উনি আমাদের বাড়ির মেহমান, মুখের লাগাম দাও রিনু। পূর্ণার জন্য খাবার নিতে পারব? লতিফার শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে রান্নাঘরে ঢুকল। পদ্মজার প্রশ্নের জবাবে লতিফা বলল, পদ্ম, নিতে পারবা। খাড়াও, আমি দিতাসি। তুমি খাইবা কখন? পদ্মজা লতিফাকে অনুরোধ করল, পূর্ণা আর আমার খাবার একসাথেই দিয়ে দাও বুবু। লতিফার সম্মতি জানিয়ে উত্তর দিল, দিতাসি। রিনু, জলদি ওই বাটিটা দে। রিনুর বদলে পদ্মজা এগিয়ে দিল। খাবার নিয়ে ওপরে যাওয়ার সময় পদ্মজাকে দেখে জুলেখা হাতের গ্লাস শব্দ করে টেবিলে রাখলেন। পদ্মজা বুঝতে পারে জুলেখার ঘৃণা ও বিরক্তির কারণ। বোধহয় গতকালের অপবাদ তিনি শুনেছেন। পদ্মজার ভয় হয়, পূর্ণার বিয়েটা হবে তো? জুলেখাকে দেখে মনে হচ্ছে বিয়ের কথা বলার অবস্থাতেও তিনি নেই। জুলেখার কপাল আর ভ্রু যুগলে পদ্মজার চোখ আটকে যায়, যেন হেমলতার কপাল আর ভ্রু দেখছে সে। হুবহু একরকম। পদ্মজার বুক হু হু করে ওঠে। সে দুই চোখ মেলে জুলেখার কপালের দিকে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। পদ্মজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যান। পদ্মজার সম্বিত ফিরল। সে দ্রুত সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় চলে আসে। পূর্ণা দুই হাতে একটা বালিশ জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমোচ্ছে। জুলেখার কপাল ভ্রু দেখে জেগে ওঠা ব্যথা পূর্ণাকে দেখে আরও বেড়ে যায়। হেমলতার যৌবনকাল পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি। সেই মুখ, সেই ঠোঁট, সেই গাল, নাকের পাটা মসৃণ। এত মিল দুজনের। পদ্মজার বুক হু হু করে ওঠে। সে দুই চোখ মেলে জুলেখার কপালের দিকে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। পদ্মজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যান। পদ্মজার সম্বিত ফিরল। সে দ্রুত সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় চলে আসে। পূর্ণা দুই হাতে একটা বালিশ জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমোচ্ছে। জুলেখার কপাল আর ভ্রুযুগল দেখে জেগিল ওঠা ব্যথা পূর্ণাকে দেখে আরও বেড়ে যায়। হেমলতার যৌবনকাল পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি। সেই মুখ, সেই ঠোঁট, সেই গাল, নাকের পাটা মসৃণ। এত মিল দুজনের। পদ্মজার বুক হু হু করে ওঠে। পদ্মজা পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবে। পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় জল জল করছে। পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে পদ্মজা উচ্চারণ করল, আম্মা। তার দুই চোখ জলে ভরে ওঠে। পূর্ণা কি কখনো জানবে? পদ্মজা পূর্ণার ঘুমন্ত মুখ দেখে বহুবার আম্মা বলে কেঁদেছে। সে মনকে বুঝিয়েছে, এই তো আম্মা আছে, আমার সামনেই আছে, আমি অতীন নই। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পূর্ণা এত আরাম করে ঘুমোচ্ছে যে পদ্মজার ঘুম ভাঙাতে মায়া হচ্ছে। কিন্তু বেলা করে খাওয়া তার একদম পছন্দ না।
খেয়ে না হয় আরও ঘুমানো যাবে। পদ্মজা পূর্ণার চোখে মুখে স্নেহের পরশ বুলিয়ে ডাকল, পূর্ণা, পূর্ণা, এই পূর্ণা। পূর্ণা ধীরে ধীরে চোখ খুলল। পদ্মজা বকা দিয়ে বলল, সূর্য কখন উঠেছে খবর আছে? নামাজের তো নামগন্ধ নেই। যা দ্রুত হাত মুখ ধুয়ে আয়। পূর্ণা অন্যদিকে ফিরে চোখ বুঝল। সে ঘুমে বিভোর। পদ্মজা আবার ডাকল, জোর করে তুলে কলপাড়ে পাঠালো। পূর্ণা ঘুমিয়ে ঘুমিয়ে কলপাড়ে গেল। ফিরে এলো সতেজ হয়ে। ঘরে প্রবেশ করেই সোজা লেপের ভিতর ঢুকে পড়ল। পদ্মজাকে আহ্লাদি স্বরে পূর্ণাকে আবদার করল, খাইয়ে দাও আপা। পদ্মজা বিনা বাক্যে খাইয়ে দিল। পূর্ণা না বললেও খাইয়ে দিত। খাওয়ার মাঝে পূর্ণা কথা বলতে চেয়েছিল। পদ্মজা নিষেধ করে। খাওয়ার মাঝে কথা বলা ভালো না বলে চুপ করিয়ে দেয়। খাওয়া শেষে পদ্মজা গম্ভীর মুখে জানতে চাইল, শেষ রাতে কোথা থেকে ফিরছিলি? পূর্ণা বড় বড় করে তাকালো। তার হেঁচকি উঠে যায়। পদ্মজা পানি এগিয়ে দিল। তাকিয়ে রইল সরু চোখে। পূর্ণা পানি পান করে মিনমিনিয়ে উত্তর দিল, আর যাব না। পদ্মজা গুরুজনদের মতো শাসন করে বলল, বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতা। পূর্ণা ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছে। সে ঢোক গিলে নতজানু হয়ে বলল, মৃদুল যে, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। পদ্মজা প্রশ্ন করল, সে ডেকেছিল? পূর্ণা উত্তর দিল, হুম। পদ্মজা আবার প্রশ্ন করল, আর তুই চলেও গেলি? পূর্ণার মনে হচ্ছে সে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝুলে যাবে। পদ্মজা বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ঘরের দুই দিকে জানালা আছে। পূর্ব দিকের জানালা খোলা, উত্তর দিকেরটা বন্ধ। সে উত্তর দিকে জানালা খুলতে খুলতে পদ্মজা বলল, বিয়ের আগে মাঝরাতে দেখা করা কি ঠিক হলো? মৃদুল এখনো পরপুরুষ, বিয়েও ঠিক হয়নি। যখন এসে শুয়েছিস তখন টের পেয়েছি, তার আগে টের পেলে কানে ধরে ঘরে নিয়ে আসতাম। পূর্ণা ওটোডাথি কণ্ঠে বলল, আপা, আর যাব না, ক্ষমা করে দাও। পদ্মজা পূর্ণার পাশে এসে বসে পূর্ণার হাতের ওপর নিজের এক হাত রেখে দোয়া করে পদ্মজা বলল, বিয়ের পর আমার বোনের জীবনে হাজার জ্যোৎস্না আসুক। পূর্ণা তার অন্য হাত পদ্মজার হাতের ওপর রাখল। তারপর পদ্মজার চোখের দিকে তাকিয়ে পূর্ণা ডাকল, আপা। কি? প্রশ্ন করল। আপা, তোমাকে কে মেরেছে? কেন মেরেছে? তুমি রাতে কেন কেঁদেছ? পদ্মজা তার হাত সরিয়ে নেয়। চোখ মুখে কাঠিন্য ভাব চলে আসে। কণ্ঠে গাম্ভীর্য রেখে পদ্মজা বলল, প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। পূর্ণা চোখ নামিয়ে জেদ ধরল, আপা, আমি জানতে চাই। পদ্মজা দাঁড়িয়ে পড়ল। আদেশের সুরে পদ্মজা বলল, বাড়ি ফিরে যা। মৃদুলের আম্মা আব্বা আসছে। যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো। তার আগে যেন এই বাড়ির আশেপাশেও না দেখি। পদ্মজা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। পূর্ণা তার পায়ের উপর থেকে দ্রুত লেপ সরাল। তারপর দৌড়ে পদ্মজার সামনে এসে দাঁড়াল। অনুরোধ করে পূর্ণা বলল, আপা, আপা, দোহাই লাগে বলো, আমি তোমার সব কথা শুনি, কিন্তু এইটা শোনা সম্ভব হচ্ছে না। পদ্মজা ধমক দিল। পূর্ণা। পূর্ণা আচমকা পদ্মজার দুই পায়ে জড়িয়ে ধরল। কাদু কাদু স্বরে অনুনয় করে পূর্ণা বলল, আপা, আপা, পায়ে পড়ছি, আমাকে সব বলো। তোমার গালের ক্ষত, গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে। আমি শান্তি পাচ্ছি না। কে তোমাকে এত কষ্ট দিয়েছে? কে এত বড় দুঃসাহস দেখিয়েছে? আমি তার কলিজা ছিঁড়ব। পূর্ণার চোখের জল পদ্মজার পায়া পড়ে। পদ্মজা পূর্ণাকে টেনে তুলল। পূর্ণার কাজল নয়ন দুটি জলে টুইটুম্বুর, যেন স্বচ্ছ কালো জলের পুকুর। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে আদর করে বলল, কাঁদুনি। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার শরীরে সে মা মা গন্ধ খুঁজে পায়। সেই ছোটবেলা থেকেই পদ্মজা তার জীবন, তার আনন্দ। পদ্মজার গলার কালশিটে দাগটা যেন তারই বুকের আঘাত। রক্তক্ষরণ হচ্ছে ক্ষণে ক্ষণে। পদ্মজা পূর্ণাকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে যায়। আলমগীরের দেওয়া খাম নিয়ে ফিরে আসে। দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানার উপর বসল। এরপর সতর্ক করে পদ্মজা বলল, আমি জানি আমার বোন বড় হয়েছে, সেই সাথে ধৈর্য জ্ঞানও বেড়েছে। আমি একটা কারণেই তোকে সব জানাবো, যাতে সাবধান থাকতে পারিস। আমি চাই সব জানার পর তুই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিবি না।
আমি যেভাবে বলবো সেভাবে চলবি। রাজি? পূর্ণা বুঝতে পারছে সে ভয়াবহ কিছু জানতে চলেছে। উত্তেজনায় তার গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। পূর্ণা দৃঢ় কণ্ঠে বলল, রাজি। পদ্মজা হাতের খামটা পূর্ণার দিকে বাড়িয়ে দিয়ে বলল, 3টে চিঠি আছে, 3টেই আলমগীর ভাইয়ার লেখা। আমি গতকাল পড়েছি, মন দিয়ে পড়বি, অনেক কিছু জানতে পারবি। আর যতটুকু বাকি আছে আমি বলবো। পূর্ণা প্রবল আগ্রহ নিয়ে খাম খুলে 3টে চিঠি বের করল। পদ্মজার কথা মতো প্রথমে একটা চিঠির ভাঁজ খুলল। বোন পদ্মজা, সালাম নিও। তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। সেদিনের রাতে তোমার আগমন আমার জীবনে নিয়ে এসেছে আনন্দ, পৌঁছে দিয়েছে আলোর জগতে, যে জগতে বাঁচার জন্য পিছনের প্রতিটি মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটিয়েছি। জানি না এত পাপ করার পরও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন। তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরেশতার মতো হাজির হয়েছিলে, বাঁচিয়েছিলে আমাকে আর রুম্পাকে। যখন তুমি এই চিঠি পড়ছ তখন তোমার অবস্থা কি আমি জানি না। হয়তো সব জেনে গেছো, নয়তো এখনো অন্ধকারে ডুবে আছো। যদি অন্ধকারে ডুবে থাকো তাহলে আমি তোমাকে আলোর সন্ধান দেব। সব জানার পর সিদ্ধান্ত তোমার। চিঠিটা বোধহয় বড় হয়ে যাবে, 1 পৃষ্ঠায় হবে না। ধৈর্য ধরে সবটুকু পড়ো। আমি তোমাকে একটা তিক্ত দীর্ঘ গল্প শোনাব। গল্পটার কেন্দ্রবিন্দু আমির হলেও জড়িয়ে আছি অনেকেই। যখন আমিরের জন্ম হয়, কাকিয়াম্মার পর সবচেয়ে বেশি খুশি হই আমি। কাকিয়াম্মা বড় দুঃখী ছিলেন। কাকা মারধর করতেন খুব। নিজ চোখে কাকিয়াম্মাকে বিবস্ত্র করে মারতে দেখেছি। আমার ছোট মন লজ্জায় মিয়ে গেছিল, লুকিয়ে কেঁদেছিলাম। কিন্তু কাকা বা আব্বা কাউকে একটু মায়া দেখাতে দেখিনি, লজ্জা পেতে দেখিনি। তাদের চোখ মুখে সর্বক্ষণ হিংস্রতা ছিল। আমি খুব ভয় পেতাম আব্বাকে, ভীতু ছিলাম। আমার কাছে আমার আব্বা কাকাই ছিল ভূত, রাক্ষস। আমার আম্মা সবসময় পাথরের মতো নিশ্চুপ, তার অনুভূতি অসার। কাকিয়াম্মা ছিলেন আমার মা। তিনি বহুবার আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য আক্ষেপ করতেন। কাকিয়াম্মা বলতেন সেই ছেলে এসে নাকি কাকিয়াম্মার সব দুঃখ ঘুচে দিবে। যখন সেই ছেলেটা এলো আমি অনেক খুশি হই। এবার বুঝি কাকিয়াম্মার কষ্ট কমবে। কাকিয়াম্মা বলেছিলেন আমির হবে পুলিশ, সব অন্যায়কারীকে শাস্তি দিবে, আর আমি হব শিক্ষক। শুধু কাকিয়াম্মার না, আমারও ইচ্ছে ছিল আমি শিক্ষক হব। ছোট ছোট বাচ্চাদের পড়াবো, সব বাচ্চাদের আদর্শ হব। সবাই দেখে সালাম দিবে, সম্মান করবে। সারাক্ষণ হাতে একটা বই নিয়ে হাঁটব। এই স্বপ্ন নিয়েই পড়তে থাকি স্কুলে। এর মাঝে আব্বা একটা বাচ্চাকে নিয়ে আসে, বলে সে নাকি আমাদের আরেক ভাই। তার নাম রাখে রিদওয়ান। আমরা 4 ভাই হয়ে যাই, আমি, জাফর, রিদওয়ান, আমির। একসাথে এক স্কুলে পড়েছি। রিদওয়ান আর আমির এক শ্রেণী ছিল। ছোট থেকেই আমিরের শরীরে ছিল অবাক করার মতো শক্তি। ওর মেধা ছিল ধারালো। আমরা সবাই ধরে নিয়েছিলাম আমির পুলিশ হবে, অনেক বড় পুলিশ হবে, পুরো দেশ চিনবে। ঠিক তখনই আমাকে আর জাফরকে দাঁড় করিয়ে দেওয়া হয় অভিশপ্তে কালো জীবনের সামনে, যে জীবনে টাকা, নারী আর রক্তের খেলা চলে। আমাদের বুঝিয়ে দেওয়া হয় নারী হচ্ছে ভোগের বস্তু। পাতাল ঘরে বনেদি ঘরের 2-3 জন পুরুষের দেখাও মেলে। তারা 2 জন নারীকে আমাদের সামনে কুৎসিতভাবে আঘাত করে। আব্বার কাকা উপভোগ করে সেই দৃশ্য। সেই অসহায় 2 নারীর চিৎকারে কলিজা ছিঁড়ে যায় আমার। আব্বার কাকার পায়ে পড়েছি যাতে তাদের ছেড়ে দেয়, কিন্তু ছাড়েনি। রক্ত দেখে জাফর জ্ঞান হারায়। ও রক্ত সহ্য করতে পারত না। রক্তে খুব ভয় ছিল জাফরের। একটা 13 বছরের মেয়েকে বাঁধা অবস্থায় আমার হাতে তুলে দেওয়া হয়। আব্বা আমাকে বোঝায় মেয়েটার সাথে কি করতে হবে। জানতে পারি বাড়ির পিছনে জঙ্গলে অবস্থিত এই পাতাল ঘর অনেক বছরের পুরনো। আমাদের বংশের প্রতিটি পুরুষের একমাত্র পেশা প্রতিত্ববৃত্তি ও নারী ধর্ষণ। আমাদের অঢেল সম্পদ প্রতিত্ববৃত্তির টাকায় করা, নারী বিক্রির টাকায় করা। একরকম বাধ্য হয়েই আমাকে অভ্যস্ত করে দেওয়া হয় এই পথে। ঘৃণায় বমি করেছে অনেকবার। ধর্ষণের পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হতো মেয়েগুলোকে। আমার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তবে ঘরে ফিরে শান্তি লাগত। আমির ছিল সেখানে। আমিরের দুষ্টুমি আমাকে খুব হাসাতো। ওর একটা দোষ ছিল,
ও রিদওয়ানকে খুব অত্যাচার করত। দুজনের সম্পর্ক ছিল সাপে নেউলো। সে যাই হোক, আমিরের সঙ্গ ছিল শান্তির। ওর চঞ্চলতার সাহসিকতা ছিল মুগ্ধ করার। আমার সেই শান্তিও একদিন নষ্ট হয়ে যায়। যেদিন নানাবাড়ি থেকে ফিরে পাতাল ঘরে প্রবেশ করে রিদওয়ান আর আমিরের উপস্থিতি দেখি। আমির তখন পুরোদমে একটা 15 বছরের মেয়েকে পেটাচ্ছিল। আমিরের চোখ মুখের হিংস্রতা আমাকে অবাক করে দেয়। আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার প্রিয় ভাইয়ের এই রূপ, এই জীবন। এর পরের কথাগুলো তোমার জন্য খুব কষ্টের হবে পদ্মজা। দয়া করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার পড়া শুরু করো। পূর্ণা ধামে, তার শরীর কাঁপছে, অস্বাভাবিকভাবে কাঁপছে। সে ছলছল চোখে পদ্মজার দিকে তাকায়। তার চোখে খুব ভয়, ঘৃণা। সে স্পষ্ট স্বরে উন্মাদের মতো পদ্মজাকে ডাকল, আপা, এ আপা। পদ্মজা পূর্ণার এক হাত শক্ত করে ধরল। সে পূর্ণাকে সাহস দিয়ে বলল, ভাইয়া আমাকে যা বলেছেন তাই কর, প্রাণ ভরে নিঃশ্বাস নে। পূর্ণার চুক বেয়ে জল গড়িয়ে পড়ে। তার মাথা ভনভন করছে, শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে পদ্মজার এক হাত শক্ত করে ধরে জোরে নিঃশ্বাস নিল। বুকে অপ্রতিরোধ্য তুফান বয়ে যাচ্ছে। আমির তার কাছে আপন বড় ভাই, সম্মানীয় বড় ভাই। এই ব্যথা সহ্য করতে পারবে না সে। পুরো শরীরে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। পদ্মজা পূর্ণার মনের অবস্থা টের পাচ্ছে। তার মতো সহ্য শক্তি নেই পূর্ণার। পদ্মজা পূর্ণার হাতের পিঠে চুমু খেয়ে সাহস দিয়ে বলল, মন এত দুর্বল হলে কি চলে? পূর্ণা পদ্মজার দিকে তাকালো। পদ্মজা চোখের ইশারা বাকিটুকু পড়তে বলে। পূর্ণা এক হাতে তালু দিয়ে চোখের জল মুছে পড়া শুরু করল। আমাদের দাদুর সঙ্গ পেয়ে আমির ছোট থেকেই নিষ্ঠুর প্রকৃতির হয়েছে। কাকার কথায় দাদু আমিরকে আলাদা করে সময় দিতেন। আমির কাকার বড় শিকার ছিল। আমিরের চালচলন ছিল অন্যরকম। তাকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে মেয়েরা ভোগের বস্তু, শিখিয়েছে টাকার ক্ষমতা আর পৈশাচিক আনন্দ কেমন। দাদু শুরু থেকে সব জানেন। তিনি কাকার আব্বাকে উৎসাহিত করতেন, আমাদের দাদাকেও সাহায্য করেছেন। দাদুর সোনার অলংকারের প্রতি দুর্বলতা ছিল খুব। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার দাদা, আব্বা, কাকা দাদুকে ব্যবহার করেছেন। দাদুর সাথে দাদুর এক বোনও ছিল। দাদুর বোন বলতে আপন নয়, পরিচিত। দুজন নারী মিলে সহযোগিতা করে এসেছে বছরের পর বছর। আমির নারীর শরীর ভোগ করার চেয়ে আঘাত করতে পছন্দ করত। প্রথম 3 বছর সে কোনো মেয়ের সাথে জোরপূর্বক মিলিত হওয়ার চেষ্টা করেনি। সবসময় প্রতিটি মেয়ের মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব নিয়েছে। প্রথম আমার খারাপ লাগত, কিন্তু একসময় অভ্যস্ত হওয়ার সাথে উপভোগ করতে থাকি। আমিরের যখন 18 বয়স, তখন থেকে সে যৌনতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মেয়েটা দেখতে মিষ্টি ছিল। আমিরকে অন্ধের মতো বিশ্বাস করেছে। বিশ্বাস করে নিজের ইজ্জত সঁপিয়ে দিয়েছিল। বিনিময়ের পরদিন লাশ হয়ে নদীর ঢেউয়ে ভেসে যেতে হয়েছে আমিরকে। আমিরের নারী আসক্তি তীব্র হয়ে ওঠে, কিন্তু জোরপূর্বক কিছু করতে সে নারাজ। বেছে নেয় ছলনার পথ, প্রতারণার পথ। কতগুলো মেয়েকে সে ঠকিয়ে ভোগ করেছে তার হিসেব নেই আমার কাছে। ঢাকায় পড়তে গিয়ে কারো মাধ্যমে নারী পাচারের সাথে যুক্ত হয়। তারপর আর পিছনে তাকাতে হয়নি। টাকার পাহাড় গুড়ে ওঠে। পদ্মজা, তোমার খারাপ লাগবে, তাও বলতে হচ্ছে। তুমি যেমন আমিরের জীবনে প্রথম মেয়েও নাও, তেমন বউও নাও। শহরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী এক মেয়েকে আমির বিয়ে করেছিল। সেই মেয়েটি নিঃসন্দেহে রূপসী ছিল। সে বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কে আগ্রহী ছিল না বলে আমির তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার পরিবারে না জানিয়ে আমিরকে বিয়ে করে। 1 সপ্তাহ পর মেয়েটি যখন আমিরের কাছে তিক্ত হয়ে ওঠে, তখন মৃত্যু মেয়েটির সামনে এসে দাঁড়ায়। মেয়েটির পরিবারের কেউ জানতেও পারেনি তাদের বাড়ির মেয়েটির বিয়ে হয়েছিল, আর সে স্বামীর হাতেই মারা গিয়েছে। আমির তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ। সে তখনই ঠান্ডা মাথায় পুরো ঘটনার চিহ্ন মুছে দেয়। এটা কিন্তু ওর একটা বিয়েও নয়। আমির আরেকটা বিয়েও করেছিল, ভিন্ন ধর্মের এক সুন্দরী মেয়েকে। তার বেলায় হুবহু ঘটনা ঘটে। সে মেয়ের মৃত্যু আমি নিজ চোখে দেখেছি, কিন্তু কিছু বলিনি। বলতে ইচ্ছে হয়নি তখন। মন বলতে কিছু ছিল না তখন। মেয়েটা মৃত্যুর পূর্বে অবাক হয়ে দেখছিল আমিরকে। সে বোধহয় বিশ্বাস করতে পারছিল না যাকে ভালোবেসে ঘর ছেড়েছে সে তাকে খুন করছে। আমির কিন্তু খুন করার ঘণ্টাখানেক পরই অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছে। আমিরের বাড়ি গাড়ি হয়। যে কোনো নারী আমিরকে নিজের সর্বস্ব বিলিয়ে দিত নির্দ্বিধায়। আমির দেখতে একটু শ্যামলা হলেও ওর কথাবার্তা, চালচলন, চাহনি ছিল আকর্ষণ করার মতো। যতগুলো মেয়ে আমিরকে ভালোবেসেছে, বেশিরভাগই আমিরের থুতনির কাটা দাগটা দেখে প্রেমে পড়েছে। আমির সম্পর্কিত আর কিছু বলার নাই। এইটুকুতে তুমি আমিরের স্থান বুঝে যাবে। তোমার স্বামী একটা খারাপ এই কথা বলার মুখ নেই আমার। আমি কিছু কম করিনি। তবে আমির কাকির ব্যাপারে ছিল দুর্বল। তার সব সাবধানতা ছিল কাকিকে নিয়ে। কাকি যেন কিছু জানতে না পারেন। আমির ঢাকা থাকার কারণে কাকি কখনো সন্দেহ করেননি।
তার আগে সন্দেহ করেছিলেন, কিন্তু প্রমাণ পাননি। যেদিন কাকি তোমাকে আর আমিরকে তোমাদের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন, সেদিন রাতে কাকি জানতে পারেন আমির অনেক আগে থেকে কাকার সাথে কাজ করছে, এমনকি ঢাকায় এই কাজই করে। আমির কাকার সাথে ডিল নিয়ে আলোচনা করছিল, খুব চাপ ছিল মাথার উপর। চিন্তায় আমির অসতর্ক হয়ে যায়। কাকির ঘরেই কাকার সাথে নারী পাচার বিষয়ক কথা বলছিল, আর কাকিও সব শুনে ফেলেন। তিনি খুব কাঁদেন, রাগে আমিরকে অনেকগুলো থাপ্পড় দেন। আমির কিছু বলেনি, চুপচাপ থাপ্পড় খেয়েছে। কাকি আমিরকে নিষেধ করেন আমির যেন আর আম্মা না ডাকে, আর যেন দেখা না করে। আমির কাকিকে সামলানোর অনেক চেষ্টা করেছে, পারেনি। কাকির খুব কষ্ট হচ্ছিল। ঘৃণায় আমিরের শার্ট টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলেছেন। কাকির নখের দাগ আমিরের পেটে বুকে হয়তো এখনও আছে। কাকির বেঁচে থাকার সুতোটাই ছিঁড়ে যায়। সারা রাত্রি হাউ হাউ করে কেঁদেছেন। অনেকবার কাকিকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম, কিন্তু সাহস হয়নি। আমি নিজেই তো একটা নিকৃষ্ট মানব। আবার সেদিন রাতে আপনি রুম্পার সাথে ছিলেন। রুম্পা যদি সব বলে দেয় তোমাকে, সে ভয় আমির রিদওয়ানকে পাহারায় রেখেছিল। লতিফাকে দিয়ে খাবারে ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে রুম্পা ঘুমিয়ে পড়ে। আমির অনেক চলচাতুরি করেছে তুমি যাতে কিছু না জানতে পারো। আমার আর রুম্পাকে তুমি নতুন জীবন পেতে সহযোগিতা করেছ, তাই তোমাকে আমাদের গল্পটাও বলতে চাই। জানি না আর কতদিন বাঁচব। পালিয়ে এসেছি। আমিরের হাত অনেক লম্বা, ওর আমাকে খুঁজে পেতে সময় লাগবে না। বরং অবাক হচ্ছি এতদিনও আমির আমাকে খুঁজে পায়নি কেন। রুম্পাকে আমার জন্য কাকা পছন্দ করেছিলেন। বিয়ের প্রথম দিনই বুঝতে পারি রুম্পা সরল সোজা একটা মেয়ে। রুম্পার সঙ্গ ছিল অনেক শান্তির, কখন যে ভালোবেসে ফেলি বুঝিনি। বিয়ের মাস কয়েক পর বৈশাখ মাসে আমি পাতাল ঘরে ছিলাম। আমার সামনে নগ্ন মেয়ে ছিল। তখন পাতাল ঘরের চারপাশে একটু নিরাপত্তা ছিল না। হুট করে দেখি রুম্পা চলে এসেছে। তারপরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। রুম্পাকে রিদওয়ান মারে, আব্বা মারে, কাকা মারে। আমি চুপচাপ মেনে নেই, কিন্তু খুব কষ্ট হতো। নিজের সাথে যুদ্ধ করেছি, নিজের প্রতি ঘৃণা হতো। স্বামী হিসেবে নিজেকে ব্যর্থ লাগত। রিদওয়ান আমার অজান্তে আমার ভালোবাসার বউকে ধর্ষণ করে। এ খবর ধর্ষণের 1 সপ্তাহ পরে শুনেছি, কিন্তু আমি এমনই কাপুরুষ যে রিদওয়ানকে মারতে গিয়ে উল্টো মার খেয়ে চুপ হয়ে গিয়েছি। রুম্পা তেজি মেয়ে ছিল। ওর আগে বারবার ছিল পুলিশের কাছে যাবে, সব বলে দিবে। তাই রুম্পাকে মারার পরিকল্পনা করা হয়। আমি রুম্পার সাথে লুকিয়ে দেখা করি, ওর পায়ে ধরে ক্ষমা চাই, আর বলি পাগলের ভান ধরে থাকতে। আমি মাঝে মাঝে দেখা করব। রুম্পা তেজি হলে মৃত্যুকে ভয় পেত খুব। পাগলের ভান ধরে থাকলে বাঁচতে পারবে এই কথা শুনে খুব কাঁদে, আর তাই করে। সে যে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। রুম্পার চিৎকার চেঁচামেচি শুনে আব্বা কাকা ধরে নেয় রুম্পার মাথা ঠিক নেই। তবে আমিরের দৃষ্টি ঈগলের মতো। প্রথম দেখাতেই বুঝতে পারে রুম্পা পাগল নয়, মানসিক ভারসাম্য হারায়নি। তাও কেন জানি কাউকে কিছু বলেনি। রুম্পা কিন্তু তখনও জানত না আমির এই কাজে যুক্ত আছে। আমির আর রুম্পার সম্পর্ক ভাই বোনের মতো ছিল। আমির পরিবারের সাথে সবসময় সহজ সরল ছিল, একদম সাধারণ একটা মানুষের মতো। শুরু হয় রুম্পার বন্দি জীবন আর আমার নিঃসঙ্গ রাত। একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। কাপুরুষ শব্দটা সর্বক্ষণ খুঁড়ে খুঁড়ে খেয়েছে। মাঝে মাঝে লুকিয়ে দেখা করেছি। বুঝতে পেরেছি রুম্পাকে আমি খুব ভালোবাসি। আব্বা, চাচা আর ছোট ভাই আমির, এই 3 জনের ভয় এক পাও বাড়ানোর সাহস হয়নি। একজন লোক আমাদের দল ছেড়ে পালিয়ে গিয়েছিল। বিনিময়ে তার নির্মম মৃত্যু হয়েছিল। সে ভারত চলে গিয়েছিল, তাও আমির ধরে ফেলেছে। বলতো পদ্মজা, এমন ঘটনা জানার পর আমার মতো কাপুরুষ আর কী বা করত? ধিক্কার আমার নিজের জীবনকে। আমাকে তো কুকুরের খাবার হওয়া উচিত। রুম্পাকে তুমি ঢাকা নিয়ে যেতে চেয়েছিলে, তাই আমির বাবলুকে আদেশ করে রুম্পাকে খুন করতে। আমি এই খবর পেয়ে পালানোর কথা ভাবি। পথে বাবলু আটক করে, তখন তুমি ফেরেশতার মতো হাজির হও। এই ঋণ শোধের উপায় আমার জানা নেই। আর কি বলবো আমি? এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি করবে আমি তো সব জানিয়ে দিয়েছি। কিছু কথা না জানালেই নয়। আমির আমার কাছে সবসময় স্বচ্ছ ছিল, কিন্তু তুমি আসার পর আমি তাকে চিনতে পারি না। যখন তোমাদের বিয়ে হয় ভেবেই নিয়েছিলাম কয়দিন পর তোমার লাশও দেখতে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টো আমির পাল্টে যায়। চারিদিকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়। গ্রাম থেকে ঢাকা ফিরেই সুন্দরী 2 মেয়েকে সঙ্গ দেওয়ার কথা ছিল। এই 2 মেয়েকে হাতের মুঠোয় আনতে আমিরের সবচেয়ে বেশি সময় লেগেছে। সুযোগ পেয়েও আমির তাদের কাছে টানতে পারেনি। বছরখানেকে বুঝে যাই আমির সত্যি তোমাকে ভালোবেসেছে। কোনো মেয়ের শরীর আর টানেনি আমিরকে। এই নিয়ে আব্বা আর কাকার মাঝে অনেক কথাবার্তা হয়েছে। আমির যদি সব ছেড়ে দেয়, আমার মনের কোণে আশা জাগে আমির এবার আমার মতো অনুভব করবে। এই কালো জগৎকে তার কালোই লাগবে। আমি নিজ চোখে দেখেছি আমিরকে তোমার জন্য ছটফট করতে। তোমার অসুখ হলে সব কিছু ভুলে যেত আমির। তোমার চিন্তা এক জায়গায় স্থির থাকতে পারত না। এমনকি ঢাকার বাড়িসহ আমাদের বাড়িটাও আমির তোমার নামে করে দিয়েছে। আমিরের যত সম্পদ আছে সব তোমার নামে করা। আমিরের কিন্তু নিজস্ব কিছু বলতে কিছু নেই। সে নিঃস্ব। এই খবর রিদওয়ান বা আব্বা কাকা কেউ জানে না, কোনো কাকপক্ষীও জানে না। চট্টগ্রাম সমুদ্রের কাছে তোমার জন্য একটা বাংলা বাড়ি বানাচ্ছে।
বাড়ি বানানোর টাকা 31টা মেয়ে পাচার করবার বিনিময়ে অগ্রিম নিয়েছিল। এখন সেই চাপ মাথায় নিয়ে ঘুরছে। হাতের সময় কম, কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার জানা মতে তুমি ধার্মিক ও পবিত্র একটা মেয়ে। তুমি এত কিছু জানার পর আমিরকে মেনে নিতে পারবে না। তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাবে। আমি যা জানি সব বলেছি। আমির তোমাকে ভালোবাসে, এই কথাটা কঠিন সত্য। তুমি যদি আমিরের কাছে তার 2 চোখ চাও, সে তোমার সামনে ছুরি ধরে হাঁটু গেড়ে বসে বলবে নিয়ে নাও। 6 বছরে আমিরের যে রূপ, তোমার প্রতি যে টান আমি দেখেছি, তা থেকে আমার এটাই মনে হয় আমির তোমাকে অন্ধের মতো ভালোবাসে। এমন মানুষের মনে এত ভালোবাসা দেওয়ার কোনো উদ্দেশ্য হয়তো সৃষ্টিকর্তার আছে। শুনেছি সৃষ্টিকর্তার সব সৃষ্টি কোনো উদ্দেশ্য করা। এখন সবটা তোমার সিদ্ধান্ত। আমি একটু মিথ্যে বলিনি। তুমি বুদ্ধিমতী, একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে। যে পদক্ষেপই নাও না কেন সাবধান থেকো। আমিরের চোখ ফাঁকি দিয়ে একটা পক্ষী উড়ে যেতে পারে না। রুম্পা তোমাকে ভালোবাসা জানিয়েছে। কখনো সুযোগ মিললে আমাদের আবার দেখা হবে। আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। রুম্পাকে যদি আবার ওই বাড়িতে নেওয়া হয়, তুমি দেখে রেখো। আল্লাহ তোমার সাথে আছেন। আমার জন্য দোয়া করো। আল্লাহ আমার শাস্তি যেন রুম্পাকে না দেন, আমাকেই যেন দেন, আর আমাকে ক্ষমা করে দেন। আমি অনুতপ্ত। এত বড় লিখে অভ্যেস নেই। ভুল হলে ক্ষমা করো। ভালো থেকো বোন। ইতি আলমগীর। পূর্ণা 2 হাতে মাথা চেপে ধরে। কাঁদতে কাঁদতে তার বুক ভিজে গিয়েছে। সে পদ্মজার দিকে তাকিয়ে অবিশ্বাস নিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না আপা, আমি বিশ্বাস করতে পারছি না। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরল। পূর্ণা পদ্মজার বুকে মুখ গুজে ফোঁপাতে থাকল। পদ্মজা তার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলে। পূর্ণা 2 হাতে শক্ত করে ধরে পদ্মজাকে। তার প্রিয় বোনের এত কষ্ট সে সহ্য করতে পারছে না। পূর্ণা কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, ভাইয়া তোমার আগে আরো 2টো বিয়ে করেছে, এই ব্যথা কিভাবে সহ্য করেছ আপা? পদ্মজা কান্না আটকি রেখেছিল। এই কথা শুনে ভেতর থেকে কান্না আপনা আপনি চলে আসে। পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে। একটা মানুষ খুঁজছিল সে, যাকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদা যাবে। আমির অত্যাচারী, হিংস্র, নারী ব্যবসায়ী, এইটুকুর ব্যথাই সে হজম করতে পারেনি। চিঠি পড়ে যখন জানতে পারল আমির নারী আসক্ত ছিল, এমনকি বিয়েও করেছে, তখন ইচ্ছে হচ্ছিল গলায় ফাঁস লাগিয়ে মুড়ে যেতে। ঠান্ডা মেঝেতে বসে হাত পা ছড়িয়ে কেঁদেছে। বারবার চোখে ভেসে উঠেছে আমিরের সাথে অনেক মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত। একজন স্ত্রীর জন্য এটা কতটা বেদনাদায়ক হতে পারে তার কোনো পরিমাপ নেই। পদ্মজা চোখের জল মুছল। পূর্ণাকে সামনাসামনি বসিয়ে সতর্ক করে বলল, এখন কাঁদার সময় নয়। তোকে আমি সব জানিয়েছি যাতে প্রেমাকে দেখে রাখতে পারিস, আর নিজেও সাবধানে থাকিস। রিদওয়ানের নজর ভালো না, প্রেমার দায়িত্ব তোর। তোর বিয়ে দিয়ে দেব 3-4 দিনের মধ্যেই। আপা? পূর্ণার কণ্ঠটা অদ্ভুত শোনায়। পদ্মজা তাকালো। পূর্ণা ঢোক গিলে নতজানু হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করল, ভাইয়ার কোনো ক্ষতি করো না আপা। কথা শেষ করেই জোরে কেঁদে উঠল পূর্ণা। সে বুঝতে পারছে সে অন্যায় আবদার করেছে, পাপীর প্রতি মায়া দেখাচ্ছে। কিন্তু আমিরকে সে আপন ভাইয়ের মতো ভালোবাসে। আমির কখনো বড় ভাইয়ের অভাব বুঝতে দেয়নি, মাথার উপরের ছাদ হয়ে থেকেছে। সবচেয়ে বড় কথা, তার প্রিয় বোনের ভালোবাসার মানুষ আমির। কেউ না জানুক, সে জানে আমির ছাড়া পদ্মজা বেঁচে থেকেও মৃত। পদ্মজা মা হিমলতার মতো হয়েছে। সত্যকে, ন্যায়কে বেছে নিবে, ভালোবাসার সিন্দুকটা তালা মেরে রাখবে, তারপর কষ্টে ধুকে ধুকে মরবে। পূর্ণার কথা শুনে পদ্মজা হতভম্ব হয়ে উচ্চারণ করল, পূর্ণা। পূর্ণা মাথা তুলে তাকায়। পদ্মজা কঠিন স্বরে প্রশ্ন করল, আর যে মেয়েগুলো অত্যাচারিত হয়েছে, যে মেয়েগুলো ঠকেছে, যে মেয়েগুলো যন্ত্রণায় ছটফট করে জীবন দিয়েছে, তাদের প্রতি অন্যায়ের শাস্তি কে দেবে? পূর্ণা অবুঝের মতো উত্তর দিল, তোমাকে তো কিছু করেনি, তোমাকে তো ভালো রাখবে। পদ্মজা নিজেকে সামলে রাখতে পারেনি। সে ভেবেছিল পূর্ণা ঘৃণায় আমিরকে খুন করতে চাইবে রিদওয়ান, খলিল আর মজিদকে। কিন্তু এ তো উল্টো সুর তুলছে। পদ্মজা গায়ের সবটুকু শক্তি দিয়ে পূর্ণাকে থাপ্পড় দিল। পূর্ণা আকস্মিক ঘটনায় নিজেকে শক্ত রাখার সুযোগ পায়নি। বিছানা থেকে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে। পদ্মজার নাক লাল হয়ে গেছে। সে রাগে পূর্ণাকে উদ্দেশ্য করে ধিক্কার দিয়ে বলল, ছি, তুই আম্মার মেয়ে! পূর্ণা উত্তরে কিছু বলল না।
সে ঝরঝর করে কাঁদতে থাকল। নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার, দৃষ্টি মেঝেতে নিমগ্ধ। পদ্মজার রাগে দুঃখে কান্না পায়। বেসামাল ঘূর্ণিপাকে সে আটকে পড়েছে। প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। কেউ নেই পাশে দাঁড়ানোর মতো। কেউ মাথা ছুঁয়ে দিয়ে বলে না, পাশে আছি, মন যা চায় করো। পদ্মজার ভেতরের ঝড়ের তাণ্ডব কেউ টের পাচ্ছে না। সবাই তার বিরুদ্ধে, সবাই। পদ্মজা চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পূর্ণা মৃদু আর্তনাদ করল। সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্মজার মুখে উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না। তার কাছে ভাইয়া নামক শব্দটির মানে আমির। তাৎক্ষণিক চোখের সামনে ভেসে ওঠে একটা হাসি খুশি মুখ। আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের ওপর চুইয়ে চুইয়ে পড়েছে, সেই ভালোবাসায় খাদ থাকতে পারে না। পূর্ণা দেয়ালে হাতের ভর দিয়ে উঠে দাঁড়াল। শরীরটা কেমন করছে, হাজারটা সূচ যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে। সে তার আপার চোখে মুখে দেখেছে সীমাহীন কষ্ট। পূর্ণা দুই হাতে কপালের দুই পাশ চেপে ধরে পায়চাড়া করতে করতে বিড়বিড় করে বলল, তুমি গতকাল রাতে এই জন্যে কাঁদছিলে? আপা, ভাইয়ার ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছে। তুমি পুড়ে যাচ্ছ, পুড়ে যাচ্ছ তুমি। পূর্ণা বিছানায় বসল। সে অস্থির হয়ে আছে। জানালায় চোখ পড়তে সে সেখানে গিয়ে দাঁড়াল। চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ। তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। না জানি কত মেয়ের কুরবানির সাক্ষী এই গাছগুলো। পূর্ণা জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে চোখ বোজে। গাল বেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে। তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না। বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে, নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদের আশঙ্কায়? পূর্ণা দুই হাতে চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢাকল। তারপর দ্রুত পায়ে দ্বিতীয় তলায় পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘরে নেই, নিচতলায় হয়তো। পূর্ণা সোজা নিচতলায় চলে আসে। সদর ঘরের জুলেখা রিনুর সাথে কথা বলছিল। তিনি ব্যাগও গুছাচ্ছেন। মৃদুলের কাছে শুনেছে মৃদুল তার মা বাবাকে নিয়ে এসেছে। জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে। পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা। পূর্ণ নতজানু হয়ে এগিয়ে আসে। জুলেখার পায়ে ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই জুলেখা পা সরিয়ে নিলেন। জুলেখা বানু কর্কশ কণ্ঠে ধমক দিয়ে বললেন, দূরে যাও। পূর্ণা মনে মনে আহত হয়। দূরে সরে দাঁড়ায়। চোখের কার্নিশে জল জমে। সে ঢোক গিলে কান্না আটকে কাঁপা কণ্ঠে সালাম দিল, আসসালামু আলাইকুম। জুলেখা বানু জবাব দিলেন না। তিনি ভেতরের ঘরের দিকে তাকিয়ে হাঁক দিলেন, কি গো, হয় নাই তোমার? সময় যাইতাছে নাকি আইতাছে? গফুর মিয়া বেরিয়ে আসেন। পূর্ণা গফুর মিয়াকে দেখে বুঝতে পারল উনি মৃদুলের বাবা। লাল রঙের লম্বা দাড়ি, মাথায় সাদা টুপি, পরনে সাদা পাঞ্জাবি। চোখে মুখের নূর যেন দ্যুতি ছড়াচ্ছে। গফুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন। স্নেহের স্বরে বললেন, ভালো আছো মা? শরীরটা ভালো লাগছে? গফুর মিয়ার প্রশ্ন দুটো পূর্ণার শরীরকে চাঙা করে তুলল। সে মৃদু হেসে উত্তর দিল, ভালো আছি। আপনি আপনি ভালো আছেন? গফুর মিয়া উত্তর দিতে শুরু করলেন, আছি, বুড়ো মানুষ। গফুর মিয়া কথা শেষ করতে পারলেন না। জুলেখা বানু বাজখাই কণ্ঠে বাধা দিয়ে বললেন, এখন তোমার গপ করার সময় না, ট্রেন ছাইড়া দিলে বুঝবা। পদ্মজা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচলটা দিয়ে মাথা চুল ঢেকে জুলেখা বানুকে প্রশ্ন করল, গতকালই আসলেন, আজই চলে যাবেন? জুলেখা বানু পদ্মজার দিকে ফিরেও তাকালেন না। তিনি রিনুকে ধমকের স্বরে জিজ্ঞেস করলেন, মহিদুল্লাহ কই গেছে? রিনু উত্তর দিল, বাইরে গেছে কলপাড়ে। আদেশ করলেন, গিয়া খবর দাও, তার আম্মাই ডাকটাছে। রিনু পদ্মজাকে একবার দেখল, তারপর বাইরে গেল। লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে। সে আর চোখে জুলেখার ব্যবহার দেখছে। তার ইচ্ছে হচ্ছে মহিলাকে ভেজা কাপড়ের মতো মুচড়াতে। জুলেখার এমন ব্যবহারের কারণ পদ্মজা বুঝতে পারছে। তাও পদ্মজা ভদ্রতার সাথে প্রশ্ন করল, মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন, আমরা কোনো ভুল করেছি? জুলেখা কটাক্ষ করে বললেন,
দেখো মা, তোমার সাথে আমি কথা কইতে চাইতাছি না, তুমিও কইও না। পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অবাক চোখে তাকিয়ে আছে। তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে, যে কোনো সময় গড়িয়ে পড়ে যেন ঘর ভাসিয়ে নিবে। লতিফা ঝাড়ু দেওয়ার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের উপর ছিটিয়ে দিল। জুলেখা বানু 2 লাফে দূরে সরে যান। চোখ বড় বড় করে লতিফাকে ধমক দিয়ে বললেন, এই সেরি, চোখে দেহ না কেমনে কামড়া বাড়াইছে, এখন আবার পাও ধুইতে হইব। লতিফা অপরাধীর মতো মাথা নিচু করে ক্ষমা চাইল। মাপ করেন খালাম্মা। মৃদুল সদর ঘরে প্রবেশ করে আগে পূর্ণার মুখ দেখল। পূর্ণাকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। সে পূর্ণাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, পূর্ণা, এখন কেমন লাগতেছে? পূর্ণা গুমট কণ্ঠে জবাব দিল, ভালো। মৃদুল সবার উদ্দেশ্যে জানাল, লিখন ভাইয়ের খবর নিয়ে আইছি। পদ্মজার সঙ্গে সঙ্গে প্রশ্ন পড়ল, কেমন আছেন উনি? জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকান। জুলেখার চাহনি দেখে পদ্মজা অস্বস্তিতে পড়ে যায়। মৃদুল হতাশ স্বরে বলল, জানি না ভাবি, খালি জানি লিখন বাইরে ঢাকা হাসপাতাল নিয়ে গেছে। পদ্মজা বিড়বিড় করে দোয়া করল, আল্লাহ ওনাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ। পূর্ণার চোখ মুখে গুমট ভাবটা স্পষ্ট। মৃদুল দেখতে পাচ্ছে, কিন্তু তার কারণ বুঝতে পারছে না। জুলেখা বানু আদেশের স্বরে মৃদুলকে বললেন, তর যে কাপড় ডি বাইর করছিলি ব্যাগে ঢুকাইছি, এখন এই জুতাডি খুলা তর জুতাডি পায়ে লাগা। মৃদুলের কপালে ভাঁজ সৃষ্টি হয়। সে অবাক হয়ে জুলেখাকে বলল, আমরা কই যাইতাছি? জুলেখা দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, বাড়ির যাইতাছি। মৃদুলের মাথায় যেন বাজ পড়ে। সে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অন্যদিকে ফিরে আছে। মৃদুল অবাক হয়ে জুলেখাকে বলল, আম্মা, আমরা যেই কামে আইছি সেই কাম তো হয় নাই আম্মা। জুলেখা পূর্ণার উপর চোখ রেখে কঠিন স্বরে জানালেন, আমি এমন কালা শরীরে আমার সেরার বউহুইরা ঘরে নিতে রাজি না। মৃদুল উঁচু স্বরে প্রতিবাদ করে উঠল, আম্মা। জুলেখা বানু চেঁচিয়ে বললেন, তুই কি দেখে এমন কালা শরীরে পছন্দ করছস? তোর লোকে এই শরীর যায়, তোর আর এই শরীর গায়ের রং আসমানার জমিন। জুলেখা বানুর চিৎকার শুনে খলিল ও আমিনা উপস্থিত হন। অপমানে লজ্জায় পূর্ণার চোখ ফেটে জল বেরিয়ে আসে। পূর্ণার চোখের জল পদ্মজা হজম করতে পারছে না। পদ্মজা প্রতিবাদ করে বলল, আপনি গায়ের রঙকে মূল্য দিচ্ছেন কেন? ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসাটাকে মূল্য দিন। জুলেখা বানুর মেজাজ শুধু খারাপের দিকেই যাচ্ছে। তিনি কর্কশ্বরে বললেন, আমার সেরার মতো সোনার টুকরা এমন কয়লারে কোনোদিনও পছন্দ করব না। এই সেরি তাবিজ করছে, কালা জাদু করছে আমার সেরার উপর। আমার সেরার আমি বরহাট্টার হুলুনের কাছে লইয়া যাইয়াম। জাদু দিয়া বেশি দিন ধরে রাখান যায় না। এইটা তুমি আর তোমার বইনে মনে রাখো। মৃদুল চিৎকার করে উঠল, আম্মা, কি সব আবল তাবল কইতাছেন? আপনি পূর্ণারে কষ্ট দিতাছেন। জুলেখা কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার কষ্ট নাই। আমি কত আশা করে আসিলাম আমার সেরার বউ আমি পছন্দ করে ঘরে আনাম, পরীর মতো বউ আনাম। কিন্তু তুই এমন কালা শরীরে পছন্দ করে রাখছস। 10 মাস 10 দিন তোরে পেটে রাখছি, আর এখন তুই এই শরীর লাগিয়া গলা উসায়া কথাও কইতাছস। পদ্মজা জুলেখাকে বোঝাতে চাইল, আপনি অকারণে কাঁদছেন। দেখুন। জুলেখা তাকে থামিয়ে দিয়ে বিষোদ্গার করলেন, তুমি চুপ থাকো। তোমার বইনের তো গায়ের রং কালা, আর তোমার তো চরিত্রই কালা। নষ্টামাইয়া মানুষের মতো জামাই রাইখা অন্য সেরার লগে সম্পর্ক রাখছ। এমন চরিত্রহীন সেরির মানুষের বইনরে আমার বংশে নিয়ে কি ইজ্জতে কালি লাগামু? পূর্ণার তেড়া রকটা সক্রিয় হয়ে ওঠে। সে জুলেখার সামনে এসে আঙ্গুল শাসিয়ে বলল, আমি সব সহ্য করব, কিন্তু আমার আপাকে কিছু বললে আমি সহ্য করব না। পূর্ণার আঙ্গুল শাসিয়ে বলাটা জুলেখা হজম করতে পারলেন না। কত বড় সাহস! মিয়া বংশের বড় বউকে শাসিয়ে কথা বলছে। জুলেখা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কলিজাটা বেশি বড়? এই সেরি কারে আঙ্গুল দেখাইতেছ তুমি? তোমার বইনে যে নষ্টা পুরা গ্রামে জানে। সত্য কইতে আমি ঢরাই না। মৃদুল ক্ষেপে যায়। সে জুলেখার পিছনে গিয়ে দাঁড়ালো আর সতর্ক করে বলল, আম্মা, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। জুলেখা পিছনে ঘুরেই মৃদুলকে কোষে চড় মারলেন। বেশ জোরেই শব্দ হয়। গফুর মিয়া জুলেখাকে ধমক দিলেন, তুমি কি করতাছ? কি কইতাছ?
জুলেখাবানু গফুর মিয়াকে উদ্দেশ্য করে বললেন, কিয়ামত নাইমাইলেও এমন নষ্টার কালি বইন রে আমার ঘরের জিও করতাম না। পূর্ণার শিরায় শিরায় ক্রোধ ছড়িয়ে পড়ে। সে টেবিলে এক হাত রেখে কিড়মিড় করে হুমকি দিল, আর একবার নষ্টা কথা উচ্চারণ করলে আমি আপনার জিভ পুড়িয়ে দেব। উপস্থিত সবাই পূর্ণার দিকে চমকে তাকায়। মৃদুলও অবাক হয়। পদ্মজা পূর্ণার এক হাত টেনে ধরে, কিন্তু পূর্ণাকে নাড়ানো যায় না। সে বড় বড় চোখ করে জুলেখার দিকে তাকিয়ে আছে। জুলেখার রাগে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। তিনি ক্রোধের ভার নিতে পারছেন না। টেবিলে জোরে জোরে 3টে থাপ্পড় দিয়ে 3 বার চিৎকার করে বললেন, নষ্টার বইন, নষ্টার বইন, নষ্টার বইন। কেউ কিছু বুঝে ওঠার পূর্বে পূর্ণা টেবিলের উপর থাকা জগ হাতে তুলে নিল, তারপর জগের সবটুকু পানি জুলেখার মুখের উপর ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় সবার চোখ মার্বেলের মতো হয়ে যায়। সাথে সাথে পদ্মজা পূর্ণাকে বিরতিহীনভাবে থাপড়ানো শুরু করল। পূর্ণা 2 হাতে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। রাগে দুঃখে সে কাঁদছে। পদ্মজার চোখ ভর্তি জল। সে পূর্ণাকে শাসন করে বলল, এটা কি করলি তুই? তোকে এই শিক্ষা দিয়েছি? আর কত জ্বালাবি আমাকে? লতিফা পূর্ণাকে বাঁচাতে দৌড়ে আসে। জুলেখা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছেন। অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। তিনি মৃদুলের দিকে তাকালেন। মৃদুলের চোখে মুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। তার অনুভূতিগুলো থমকে গেছে। জুলেখার চোখে জল চিকচিক করছে। তিনি চোখের জল মুছে মৃদুলকে উদ্দেশ্য করে বললেন, থাক এইখানে, বাড়ি ফেরা আমার কবর দেখবি তুই। মৃদুল তার মাকে খুব ভালোবাসে। জুলেখার চোখের জল তার হৃৎপিণ্ডকে জ্বালিয়ে দেয়। জুলেখা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান। পিছন পিছন গফুর মিয়াও গেলেন। মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে হতাশ স্বরে বলল, ভালো করলে না পূর্ণা। পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছে। সেই অবস্থায় পূর্ণা হুঙ্কার ছেড়ে বলল, বেশ করেছি। আমার বোন আমার মা। আমার মাকে আপনার মা গালি দিয়েছে। আমি ওনাকে ছেড়ে দিলে জাহান্নামেও আমার জায়গা হতো না। কাজটা ঠিক করো নাই পূর্ণা। মৃদুলের কণ্ঠে তেজের আঁচ পাওয়া গেল। মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণা রাগে বলে উঠল, এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না। মৃদুল তিরস্কার করে হেসে বলল, আমিও করব না। তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও, না ব্যবহারের দিক দিয়ে মানাও। জুতা মারি বিয়ে রে। মৃদুল টেবিলে জোরে লাথি মেরে বেরিয়ে গেল। পদ্মজা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসল। ছোট থেকে শত সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত, বড্ড ক্লান্ত। এখন যে দুপুর তা বুঝার সাধ্য নেই। ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে পৃথিবী ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে লুকিয়ে রেখেছে। পূর্ণা আলগো ঘরের বারান্দায় বসে কাঁদছে। তার পাশে বসে আছে প্রান্ত। প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পূর্ণার কোনো হুঁশ নেই। সে কেঁদেই চলেছে। মগা আলগো ঘরে ঘুমাচ্ছে। নাক দিয়ে বের হচ্ছে বিদঘুটে শব্দ। সেই শব্দে প্রান্ত বিরক্ত। সে 2 আঙুল কানে ঢুকিয়ে চুপচাপ বসে রইল। পূর্ণা হাঁটুর ওপর থুতনি রেখে সুপারি গাছগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে টুপটুপ বৃষ্টি বর্ষণ হচ্ছে। বুকের জ্বালাপোড়া সহ্য করতে পারছে না। মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি পশমকে পুড়িয়ে দিয়েছে। এ ব্যথা সে কোথায় লুকোবে? মনের মণিকোঠায় যত্নে রাখা ভালোবাসার মুখের তিক্ত কথা কি সহ্য করা যায়? পূর্ণা নিচের ঠোঁট কামড়ে ধরে। বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে। লণ্ডভণ্ড করে দিচ্ছে ফুসফুস, কিডনি, মস্তিষ্ক, সর্বাঙ্গ। পূর্ণার হিচকি ওঠে। প্রান্ত চেয়ার ছেড়ে পূর্ণার সামনে এসে দাঁড়ালো। উৎকুণ্ঠিত হয়ে ডাকল, আপা। পূর্ণা তার ডাগর ডাগর চোখ দুটো মেলে প্রান্তর দিকে তাকায়। চোখের দৃষ্টিতে দুঃখের মহাসাগর। পূর্ণা প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, ভাই, আল্লাহ আমাদের থেকে কেন সবকিছু ছিনিয়ে নেন? প্রান্ত পূর্ণার কথার মানে বুঝল না, কিন্তু পূর্ণার কান্না তার হৃদয় ছুঁয়ে যায়। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহ সব ঠিক করে দেবেন আপা। বড় আপা বলে, যা হয় সব ভালোর জন্য হয়।
পূর্ণার কান্নার দমকে কিশোর প্রান্ত কেঁপে কেঁপে ওঠে। আলগো ঘরের ডান পাশের হিদবান দাঁড়িয়ে আছে। মৃদুল অন্দরমহলে আছে ভেবে সে পাতাল ঘর থেকে সোজা আলগো ঘরে এসেছে, কিন্তু এসে দেখে এখানে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। ব্যাপারটা কি? রিদওয়ান আলগো ঘরে আর গেল না। কলপাড়ে রিনুকে দেখা যায়। রিদওয়ান চারপাশ দেখতে দেখতে কলপাড়ে আসে। রিনু রিদওয়ানকে দেখে ভয়ে জমে যায়। রিদওয়ান নানা অজুহাতে রিনুর গায়ে হাত দেয়। রিনুর ভালো লাগে না, ভয়ে কিছু বলতেও পারে না। সে এতিম, ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে, যাওয়ার জায়গা নেই। রিদওয়ান রিনুকে প্রশ্ন করল, পূর্ণা কাঁদছে দেখলাম, কিছু জানিস? রিনু কাচুমাচু হয়ে সকালের ঘটনা খুলে বলল। সব শুনে রিদওয়ান খুব খুশি হয়। গুনগুনিয়ে গান গেয়ে অন্দরমহলের দিকে যায়। আমিনা আলোকে নিয়ে অন্দরমহলের সামনে খেলছেন। রিদওয়ান আলোকে কোলে নিয়ে আমিনা ভারী করুণভাবে জানতে চাইলেন, আমার রানীকে কি পাওন যাইত না? রিদওয়ান চিন্তিত ভঙ্গিতে মিথ্যে আশ্বাস দিয়ে বলল, খোঁজা হচ্ছে, পেয়ে যাব। আলোককে আমিনার কোলে দিয়ে রিদওয়ান সদর ঘরে প্রবেশ করে। রান্নাঘর থেকে পদ্মজার কণ্ঠ ভেসে আসছে। রিদওয়ান সেদিকে যায়। পদ্মজা রিদওয়ানকে দেখে চোখ ফিরিয়ে নিল, কাজে মন দিল। রিদওয়ান পদ্মজার উপর চোখ রেখে কপাল কুঁচকারে। এই মেয়ে এত চুপচাপ আর স্বাভাবিক কেন? সব মেনে নিল নাকি? রিদওয়ানের মনের প্রশ্ন মনে রেখেই জায়গা ত্যাগ করে। যাওয়ার পূর্বে লতিফাকে আদেশ করে গেল, লুতু, খাবার নিয়ে আয়। রিদওয়ান চোখের আড়াল হতেই লতিফা ভ্যাংচি কাটে। মাংস রান্না হচ্ছে। মাংস রান্না হতে দেখলেই পদ্মজার ফরিনার কথা মনে পড়ে। ফরিনার হাতের মাংসের ঝোলের স্বাদ ছিল অন্যরকম। অন্দরমহলের বাম পাশে ফরিনার কবর। আজ 3 দিন তিনি পৃথিবীর মায়া ছেড়েছেন। পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথার ওপর ভারী বোঝা। বোঝা টানতে কষ্ট হচ্ছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে সে আল্লাহর নাম স্মরণ করছে, প্রার্থনা করছে এই বোঝার ঘানি যেন সে টানতে পারে, সেই ক্ষমতার ধৈর্য যেন হয়। লতিফা পদ্মজাকে চাপা স্বরে ডাকল, পদ্ম। পদ্মজা তাকালো। লতিফা মনে করিয়ে দিল, তুমি আমারে না কইছিলা বড় কাকা আর ছোট কাকার সব খবর দিতে? পদ্মজা দরজার বাইরে একবার তাকালো, তারপর লতিফার দিকে ঝুঁকে প্রশ্ন করল, কি খবর আনেছ? লতিফা জানালো, শনিবার রাতে ভোজ আসর বসাইব। পদ্মজা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কিসের? লতিফা কথা বলতে ভয় পাচ্ছে। তার দৃষ্টি অস্থির। সে ফিসফিসিয়ে উত্তর দিল, মেইয়া পাচার করার কয়েকদিনের মাঝে সবাই এক লগে বইয়া খাওয়া দাওয়া করে, পরের কাম নিয়ে কথাবার্তা কয়। এটাও কি নিয়ম? লতিফা মাথা নেড়ে বলল, হ। পদ্মদা ঘৃণা ভরে বলল, এত খারাপ এরা, এত মেয়ের জীবন নষ্ট করতে পেরেছে সেই খুশিতে আদ্য ফুর্তি করে। কয়জন থাকবে জানো? লতিফা বলল, 5 জনে। পদ্মজা আর কথা বাড়াতে চায়নি। অন্যমনস্ক হয়ে উচ্চারণ করল, শনিবার রাতে। লতিফা কপাল ঈষৎ কুঁচকে প্রশ্ন করল, কি তা করবা ভাবছ? পদ্মজা তেজপাতা হাতে নিয়ে চিন্তিত স্বরে বলল, জানি না বুবু। পদ্মজা কথা বাড়াতে চাইছে না বুঝতে পেরে লতিফা আর কথা বলল না। সে রিদওয়ানের জন্য খাবার প্রস্তুত করে। হঠাৎ নীরবতা ভেঙে পদ্মজা আচমকা বলল, জানো, তোমার ভাই আমার আগে 2টো বিয়ে করেছে। লতিফার হাত থেকে থালা পড়ে যায়। ঝনঝন শব্দ হয়। ভাত ঝোল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।